ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম 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 আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Hello. ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? জি মিস আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। বারোটায় কোন সাবজেক্টের ক্লাস? ইংলিশ ইংলিশ সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার। কে? ও হ্যাঁ ফার্স্ট পেপার। ফার্স্ট সান্না পেপার। ম্যাডাম। সান্না ম্যাডাম। স্যার স্যার পিকে স্যার। না, আজকে পিকে স্যারের ক্লাস হবে। ও আচ্ছা। আজকে পিকে স্যারের ক্লাস। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আমার একটা প্রশ্ন ছিল। বলো। মিস আমি কেমিস্ট্রি বছরের বই কিনিনি, বই কালেক্ট করছি, ওটা কি হবে নাকি নতুন বই কিনা লাগবে? আচ্ছা, এখন পর্যন্ত হবে। যে জিনিসগুলো তোমার বইয়ে থাকবে না, তুমি নতুন কারো বই দেখে মিলিয়ে নিয়ে অল্প কিছু পরিবর্তন আছে, ওইগুলো জাস্ট পিক তুলে নিলেই হবে। তোমার নতুন বই কেনার এখনই দরকার নেই। যদি প্রয়োজন হয় আমরা বলবো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। আচ্ছা, আমি ক্লাস শুরু করতেছি। আজকে একটু দেরি হয়ে গেল তোমাদের ক্লাস করতে। গতদিন তোমাদের মধ্যে আচ্ছা, কারো একজনের করা নেই, মিউট করা নেই, অনেক আওয়াজ আসতেছে, প্লিজ একটু মিউট করে দাও। আচ্ছা ঠিক আছে। গতদিন আমিও পুরাতন বই দেখে পড়াচ্ছিলাম। তোমরা অনেকেই বলছিলে যে মাঝখানে কিছু পেজ যেগুলো নতুন বই ইনক্লুড করা হয়েছে, তো সেগুলো আমি তোমাদের এখানে লিখে আর কি পড়াবো আজকে। দেখো, শুরুতে দেখো দেয়া ছিল প্রকৃত পারমাণবিক ভর। এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে প্রকৃত পারমাণবিক ভর বা অ্যাকচুয়াল অ্যাটমিক মাস কাকে বলে, শুরুতে সেই সংজ্ঞাটি আমরা জেনে নিই। কোন মৌলের একটি পরমাণুর অন্তর্গত সংশ্লিষ্ট পদার্থের পরিমাণকেই ওই মৌলের প্রকৃত পারমাণবিক ভর বলা হয়। ভালো করে খেয়াল করবে, প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে অনেকগুলো সংজ্ঞা আসবে, যেমন প্রকৃত পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, বিভিন্ন স্কেল আসবে। এগুলো বারবার করে মনে রাখার জন্য তোমরা কিন্তু মনোযোগ দিয়ে এগুলো শুনবে, যে কোনো মৌলের একটি পরমাণুর অন্তর্গত সংশ্লিষ্ট পদার্থের পরিমাণকেই ওই মৌলের প্রকৃত পারমাণবিক ভর বলা হয়। যেমন হাইড্রোজেনের একটি পরমাণুর ভর বা প্রকৃত ভর যদি আমরা বের করি, তাহলে যে পারমাণবিক ভর থাকবে হাইড্রোজেনের, যেমন হচ্ছে পারমাণবিক ভর 1.008, সেক্ষেত্রে আমরা ওয়ানটাকেই ধরি। তাহলে এটা হচ্ছে 1/6.023 গুণন 10⁻23, যেটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর মান। এটাকে যদি আমরা বলো। ম্যাম আপনি কি স্ক্রিন শেয়ারিং করতেছেন? হ্যাঁ, তোমরা ম্যাম দেখতে পাচ্ছ? অনেকেই দেখা যাইতাছে ম্যাম দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে না। ম্যাম তাহলে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে তো বলতে হবে যে তোমরা দেখতে ম্যাম পাচ্ছ। অনেকেই
ম্যাম অনেকেই না ঢুকতে পারতেছে না, আপনি একটু অ্যাডমিট দিয়ে দিবেন। তাদেরকে তো সই করছে না আমার এখানে। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও একটু দাঁড়াও। মিস এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, কেউ কি ওয়েটিং এ আছে? কেউ কি বলছে যে ওয়েটিং এ আছে? জি ম্যাম বলছে যে ওয়েটিং এ আছে। কিন্তু এখানে আপনি তো এখনো অ্যাডমিট দেননি। এখনো এখানে তো কাউকেই শো করছে না। আচ্ছা আমি দেখি একটু। পার্টিসিপেন্ট না, এখানে তো কাউকে শো করছে না। 59 জন শো করছে না তোমাদের ওখানে? ম্যাম আমার এখানে 52। আর এখানে 59 শো করতেছে। মিস আমাদের এখানে 52 জন শো। মানে আমাদেরও 52। আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার সবাই দেখতে পাচ্ছ তো? জি ম্যাডাম। জি মিস। ওকে থ্যাংক জি ইউ। ম্যাম। আচ্ছা তাহলে দেখো যে কোনো মৌলের একটি পরমাণুর অন্তর্গত সংশ্লিষ্ট পদার্থের পরিমাণকে ওই মৌলের প্রকৃত পারমাণবিক ভর বলা হয়। এবার এটা প্রকৃত পারমাণবিক ভর আমরা কিভাবে বের করব? যে পরমাণুর ক্ষেত্রে বের করব সেই পরমাণুর পারমাণবিক ভর তাকে ভাগ করব কি দিয়ে? অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে। তাহলে আমরা ওই পরমাণুর প্রকৃত ভরটা পেয়ে যাব। অনুরূপ ভাবে যদি কার্বনের বের করি তাহলে কার্বনের হচ্ছে পারমাণবিক ভর 12। তাহলে 12কে যদি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে দেখো এখানে কার্বনের প্রকৃত ভরটা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু পরমাণুর প্রকৃত ভরের মানগুলো ক্ষুদ্র হওয়ায় এগুলো ব্যবহারের কিছু অসুবিধা রয়েছে। এই যে দেখো যে 1.992 এরকম আরো অনেক রয়েছে এবং 10⁻23। তার মানে বুঝতেই পারছো যে সংখ্যাগুলো কতটা ক্ষুদ্র। অনেক ক্ষুদ্র হওয়ার কারণে এই মানগুলো ব্যবহারের কিছু অসুবিধা রয়ে গেছে। এবার আমরা দেখব হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এই আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে হয় বা এটা কি আপেক্ষিক পারমাণবিক ভর আসলে কি? যেমন দেখো যে পুরো মৌলের পরমাণুর ভরকে প্রমাণ বা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে তার সাপেক্ষে বিভিন্ন মৌলের এক একটি পরমাণু কত গুণ ভারী তা নির্ণয় করা হয়। ভালো করে খেয়াল করো যে কোনো মৌলের পরমাণুর ভরকে প্রমাণ ধরতে হবে যে এর সাপেক্ষে আমি ওকে তুলনা করবো, এরকম কাউকে প্রমাণ ধরতে হবে। প্রমাণ ধরে তার সাপেক্ষে বিভিন্ন মৌলের এক একটি পরমাণু কত গুণ ভারী তা নির্ণয় করা হয়। একেই সংশ্লিষ্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আমি সংক্ষেপে লিখেছি যে আপেক্ষিক পারমাণবিক ভর বলে।
এবার কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করব দেখো, ওই যে ওই পেজে যে আমরা প্রথম পেজে যে আমরা বের করেছিলাম যে প্রকৃত ভর যে বের করেছিলাম কার্বনের, সেটা ছিল 1.992 গুণন 10⁻⁻23। এটাকে কি দিয়ে ভাগ করতে হবে? হাইড্রোজেনের সাপেক্ষে, মানে একে হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে হাইড্রোজেনকে প্রমাণ ধরে এই মানটা বের করা হয়েছে। এই জন্য হাইড্রোজেনের প্রকৃত ভর দিয়ে দেখো একে ভাগ করা হয়েছে। তখন আমরা দেখো কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর পাচ্ছি 12, যেটা আমরা পারমাণবিক ভর হিসেবে সবাই জানি যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। যেখানে কি বলা হয়েছে যে হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা যখন আপেক্ষিক পারমাণবিক ভর বের করবে, তখন যে মৌলের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বের করবে তার প্রকৃত ভরকে ভাগ করবে কি দিয়ে? হাইড্রোজেনের প্রকৃত ভর দিয়ে। বুঝতে পেরেছো সবাই? যদি কোনো কোশ্চেন থাকে বলো। জি মিস, বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে দেখো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের স্ট্যান্ডার্ড কিছু স্কেল রয়েছে, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেল ফর ডিটারমিনেশন অফ রিলেটিভ অ্যাটমিক মাস যে নির্ণয় করব, সেটা হচ্ছে কিভাবে বের করব, এর জন্য বিভিন্ন স্কেল রয়েছে। 3টি স্কেল নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে শুরুতেই দেখো রয়েছে হাইড্রোজেন স্কেল। এবার দেখো হাইড্রোজেন, যেহেতু তোমাদের এমসিকিউ আসে, এই জন্য এমসিকিউ এর জন্য এই স্কেল কোন বিজ্ঞানী কত সালে আবিষ্কার করেছে এগুলো বিভিন্ন সময় এমসিকিউতে আসে, তাই শুরুতে এই কথাটুকু লিখেছি যে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন হাইড্রোজেন স্কেল প্রস্তাব করেন। তাহলে কোন বিজ্ঞানী কত সালে আমরা এখানে জানলাম। হাইড্রোজেনের ভরকে স্ট্যান্ডার্ড ধরে অন্য মৌলের পরমাণু কত গুণ ভারী তা নির্ণয় করতে এই স্কেল ব্যবহার করা হয়। তাহলে যেহেতু স্কেলের নামই হচ্ছে হাইড্রোজেন স্কেল, এখানে হচ্ছে হাইড্রোজেনের ভরকে প্রমাণ ধরা হয়। যেমন কার্বনের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের 12 গুণ, যেটা আমরা ওই পাশে বের করে আসলাম। তাই কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 12। এবার আসি অক্সিজেন স্কেল নিয়ে। 1860 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্টাস অক্সিজেন স্কেল প্রস্তাব করেন। অক্সিজেনের ভরকে স্ট্যান্ডার্ড ধরে অন্য মৌলের পরমাণু কত গুণ ভারী তা নির্ণয় করতে এই স্কেল ব্যবহার করা হয়। সবগুলো স্কেলই দেখো যে বিজ্ঞানী শুধু আলাদা, কিন্তু বের করার ক্ষেত্রে যে যখন অক্সিজেন স্কেল হবে তখন অক্সিজেন কে প্রমাণ ধরা হবে বা স্ট্যান্ডার্ড ধরা হবে, যখন হাইড্রোজেন স্কেল বলবে তখন হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরা হবে, যখন কার্বন স্কেল বলবে তখন কার্বনকে স্ট্যান্ডার্ড ধরতে হবে। তাহলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কি দাঁড়াবে? যে মৌলের একটি পরমাণুর ভর, যেটা আমরা আগেই বের করা শিখে এসেছি, আর সেটাকে ভাগ করতে হবে কি 1/16 গুণন অক্সিজেন, যেহেতু অক্সিজেন স্কেল তাই অক্সিজেনের একটি পরমাণুর ভর দিয়ে ভাগ করতে হবে। যেহেতু অক্সিজেনের, এখন দেখো এই যে স্কেল গুলো পর পর আসতেছে, প্রথমে হাইড্রোজেন স্কেল আসলো, হাইড্রোজেন স্কেলে মানগুলো খুবই ছোট আসে, এই জন্য এটা গ্রহণযোগ্য হলো না। এরপরে আসলো কি অক্সিজেন স্কেল, সেখানেও দেখো একটু প্রবলেম রয়ে গেল। যেহেতু অক্সিজেনের 3টি আইসোটোপ আমরা প্রকৃতিতে দেখতে পাই, যে অক্সিজেন 8, 16, 8, 17 আর 8 হচ্ছে 18, তাই গড় ভর এটা হচ্ছে নির্ণীত মান, এটা পরীক্ষা করে বের করা মান, একে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। কিন্তু এতেও কিছু অসুবিধা থাকায় এই স্কেলটিও এখন পরিত্যক্ত। তাহলে দেখো যে এখানে যেহেতু যেগুলোর আইসোটোপ রয়েছে, অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু অন্যান্য যে নিউটন বা ভর সংখ্যা ভিন্ন, তাহলে সেটা আমরা আইসোটোপ বলি। এই যে আইসোটোপ থাকার কারণে এই মানে গড় পারমাণবিক ভর এখানে স্ট্যান্ডার্ড ধরা হয়, কিন্তু এতেও কিছু অসুবিধা রয়েছে, যার কারণে এই বর্তমানে অক্সিজেন স্কেলটাও পরিত্যক্ত। এবার আমাদের জন্য বর্তমানে যেটা প্রচলিত এবং সব থেকে সুবিধাজনক যে স্কেলটি, সেটা হচ্ছে কার্বন স্কেল। এটার উপর নির্ভর করে আমরা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করি। 1962 সালে আন্তর্জাতিক রসায়নবিদ সম্মেলনে
ইউপ্যাক, ইউপ্যাক হচ্ছে আন্তর্জাতিক রসায়ন সংস্থা, সেটার ফুল মিনিংটা দেখো, এটা অনেক সময় পরীক্ষায় আসে, যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটা তোমরা এসএসসি তে জেনে এসেছো। সর্বসম্মতভাবে কার্বন স্কেল স্থির করেন, অর্থাৎ কোনো একক বিজ্ঞানী কিন্তু এখানে নয়, এটা পুরো ইউপ্যাক সংস্থা থেকে কিন্তু 1962 সালে এই স্কেলের প্রস্তাবনা দেন। তাহলে সেইটা অনুসারে কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করব, দেখো, মোলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 গুণন কার্বন 12 এর একটি পরমাণুর ভর। তাহলে এইটা হচ্ছে আমার সূত্র, যে আমি কিভাবে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করব, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার ইউপ্যাক সম্মেলনে একক হিসেবে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশকে AMU, যার ফুল মিনিং হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বলে। অর্থাৎ এর একক হিসেবে আমরা কিভাবে ব্যবহার করব, এর একক হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে AMU, যাকে আমরা অ্যাটমিক মাস ইউনিট বলে থাকি। এই অ্যাটমিক মাস ইউনিটকে আবার 1 ডাল্টনও বলে। তাহলে 1 ডাল্টন সমান সমান কি লিখতে পারি, 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম। এটাও পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে 1 ডাল্টন সমান সমান কত গ্রাম, তাহলে আমরা 1 ডাল্টন সমান সমান এটা গ্রাম বলতে পারবো। এবার যে তিনটা স্কেল নিয়ে আমি আলোচনা করলাম, যে হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কার্বন স্কেল, এই কার্বন স্কেল যে উত্তম এবং এটাই যে ব্যবহার সুবিধাজনক, তার কিছু সুবিধা দেখো। প্রথম সুবিধা হচ্ছে কার্বন খুবই সহজলভ্য মৌল, অর্থাৎ প্রকৃতিতে যে মৌলগুলো পাওয়া যায় তার মধ্যে থেকে সব থেকে সহজলভ্য মৌল হচ্ছে কার্বন। আরেকটি সুবিধা হচ্ছে কার্বন কঠিন মৌল হওয়ায় ব্যবহার ও সংরক্ষণ সুবিধাজনক। অন্যদিকে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসীয় মৌল, যেহেতু গ্যাসীয় মৌলকে সংরক্ষণ করতে আলাদা কিছু প্রয়োজন হয়, এই জন্য কঠিন পদার্থকে আমরা যে কোনো ভাবে সংরক্ষণ করতে পারি। এই জন্যই কার্বন স্কেল এই দুইটা কারণে, যে খুবই সহজলভ্য মৌল, আর আরেকটি হচ্ছে কার্বন কঠিন মৌল হয়, এগুলোকে সহজেই সংরক্ষণ আর ব্যবহার করা যায়। এই কারণেই বর্তমানে কার্বন স্কেলটা অধিকতর উপযোগী স্কেল হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে কোনো কারো প্রশ্ন আছে? নো ম্যাম। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, আপেক্ষিক আইসোটোপিক ভর ও গড় আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ রিলেটিভ আইসোটোপিক মাসেস এন্ড এভারেজ রিলেটিভ অ্যাটমিক মাসেস, এইটা আমরা কিভাবে বের করব, দেখো, এতক্ষণ আমরা জানলাম যে প্রকৃত আরো পারমাণবিক ভর থেকে কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। এখন আমরা জানবো হচ্ছে আপেক্ষিক আইসোটোপিক ভর এবং গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করব। মনে করি একটি মৌলের 3টি আইসোটোপ আছে। প্রকৃতিতে অনেক মৌলেরই 3টি বা তার চেয়েও বেশি আইসোটোপ রয়েছে। এখানে আমরা ধরে নিলাম যে একটি মৌলের 3টি আইসোটোপ আছে, যাদের পারমাণবিক ভর যথাক্রমে, যেহেতু পারমাণবিক ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, সেজন্য আমরা 3টি মৌলকে M1, M2 এবং M3 হিসেবে প্রকাশ করলাম। আর প্রকৃতিতে এটা কি পরিমাণে আছে সেটাকে আমরা আপেক্ষিক প্রাচুর্য বলে থাকি। তা আপেক্ষিক প্রাচুর্য যথাক্রমে হচ্ছে A%, B% আর C%, এগুলো সবই আমরা ধরে নাও পার্সেন্টেজ। তাহলে মৌলের একটি পরমাণুর ভর আমরা কিভাবে বের করব, এই আপেক্ষিক প্রাচুর্য গুণন হবে হচ্ছে পারমাণবিক ভর, যোগ হচ্ছে আরেকটি মৌলের আপেক্ষিক প্রাচুর্য, আরেকটি মৌলের পারমাণবিক ভর, এভাবে 3টি মৌলকে আর ভাগ করতে হবে, যেহেতু পার্সেন্ট আকারে শতকরা পরিমাণ বের হবে, 100 দিয়ে ভাগ করে সেটা একক হবে হচ্ছে AMU, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। এইটা হচ্ছে আমার সূত্র। এই সূত্র কাজে লাগিয়ে তোমাদের কিছু ম্যাথ সলভ করতে হবে। এখানে উদাহরণ হিসেবে আমি একটা ম্যাথ দিয়েছি, যেন তোমরা এই প্রশ্নের এরকম থাকলে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে, তখন তোমাদেরকে এইভাবে উত্তরটা করতে হবে। প্রশ্নটা কেমন দেখো, যে প্রকৃতিতে ক্লোরিনের 2টি আইসোটোপ বিদ্যমান, এদের ভর যথাক্রমে 35 এবং 37 এবং প্রাচুর্য যথাক্রমে 75% ও 25%। এবার আমাকে যেটি বের করতে হবে, ক্লোরিনের পারমাণবিক ভর বের করতে হবে।
তাহলে যেগুলো দেওয়া আছে, যে দেওয়া আছে A সমান সমান 75%, যেটাকে আমরা প্রথমটার প্রাচুর্য ধরে নিলাম, দ্বিতীয়টা B হচ্ছে 25%, প্রথমটার পারমাণবিক ভর হচ্ছে 35 আর দ্বিতীয়টার এখানে 37 দেওয়া আছে। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর বের করব কিভাবে? এটাকে সূত্র অনুসারে এখানে AM1 প্রথমে, তার মানে প্রথমটার প্রাচুর্য গুণন প্রথমটার পারমাণবিক ভর। তাহলে প্রথমটার প্রাচুর্য হচ্ছে 75, এটা 75 আর 35 এর পাশাপাশি লিখলে বেশি ভালো হতো, তবে যে কোনো ভাবে তোমরা লিখতে পারো। তাহলে 75 গুণন 35 যোগ হচ্ছে 25 গুণন 37, তাকে যদি 100 দিয়ে আমরা ভাগ করি তাহলে দেখো আমরা ক্লোরিনের পারমাণবিক ভর, যেটা আমরা মুখস্থ করেছি পিরিয়ডিক টেবিল থেকে, যে এত এই মৌলের পারমাণবিক ভর এত, দেখবে যে আমরা সবাই জানি যে এটা হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর। তাহলে এইভাবে প্রকৃতিতে যদি শতকরা পরিমাণটা দেওয়া থাকে আর তাদের আইসোটোপও যদি দেওয়া থাকে, আমরা কিন্তু এইভাবেই সেই মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এবার এখান থেকে আমি তোমাদের একটা HW দিব, তোমরা একটু খাতা আছে না সবার সামনে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, লেখো প্রাকৃতিক অক্সিজেনে অক্সিজেন, জি ম্যাম। হ্যাঁ অক্সিজেন 16, 17, 18 তিনটা লিখবা। এগুলো কিন্তু সব উপরে হবে, এগুলো পারমাণবিক ভর। হ্যাঁ, তাহলে লিখবা প্রাকৃতিক অক্সিজেনে অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18 এর পরিমাণ যথাক্রমে 99.76%, আরেকটা হচ্ছে 0.037%, আর আরেকটা হচ্ছে 0.20। হ্যাঁ, আমি আরেকবার বলবো, তিনটা পার্সেন্টেজ হচ্ছে 99.76%, হ্যাঁ প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে 0.037%। বলো প্রথমটা একটু বলেন না। হ্যাঁ আচ্ছা, তোমরা কথা বলো না, আমি 2-3 বার বলবো, ইনশাল্লাহ সবাই লিখতে পারবে, ঠিক আছে? 99.76, 99.76, পরেরটা 0.037%, 0.037%, আর সব শেষেরটা হচ্ছে 0.204%, 0.204% হলে অক্সিজেনের পারমাণবিক ভর নির্ণয় করো। আমি প্রশ্নটা আরেকবার বলছি, প্রাকৃতিক অক্সিজেনে অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18 এর পরিমাণ যথাক্রমে 99.76%, 0.037% আর হচ্ছে 0.204% হলে অক্সিজেনের পারমাণবিক ভর নির্ণয় করো। আশা করি সবাই তুলতে পেরেছো। জি মিস। আর কেউ যদি তুলতে না পারো গ্রুপে শেয়ার করলে তোমরা যারা ভালো করে মিস আর লিখেছো একবার তারা বলবেন দিয়ে দিবে। প্লিজ। হ্যাঁ, প্রাকৃতিক অক্সিজেনে অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18 এর পরিমাণ যথাক্রমে 99.76%, 0.037% আর একটা হচ্ছে 0.204% হলে অক্সিজেনের পারমাণবিক ভর নির্ণয় করো। ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা তোমাদের HW, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পারমাণবিক ভর নির্ণয়ে মূল কণিকার ভর ব্যবহার। এই যে আমরা পারমাণবিক ভর নির্ণয় করলাম, সেখানে যে মূল কণিকা আমাদের শিখে এসেছি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে মূল কণিকা। এই মূল কণিকার ব্যবহার অর্থাৎ নিউক্লিয়ার বন্ধন শক্তি। মিস আমরা হোমওয়ার্কটা কিভাবে জমা দিব? হোমওয়ার্কটা জমা দিতে হবে না, আগামী ক্লাসে আমি তোমাদের এটা দেখে নেব, ঠিক আছে? আমি আগামী ক্লাসে যখন ক্লাস শুরু করব তখন তোমার সাথে এটা দেখে নেব। ওকে ম্যাম। ম্যাম ম্যাম
করো, মিস মিউট করছে, হয়তো ব্যস্ত আসবে। কিরে মাসুমা? হ্যালো, হ্যাঁ, তোমরা রেকর্ড হইতেছে, দেখতে কথা পাচ্ছ? বলো না। দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো যে পারমাণবিক ভর নির্ণয় মূল কণিকার ব্যবহার, অর্থাৎ নিউক্লিয়ার যে বন্ধন শক্তি আছে সেটা কিভাবে ব্যবহার হবে। দেখো আমরা জানি পরমাণুর সবটুকু ভর নিউক্লিয়াসে থাকে। তোমরা সবাই জানো যে নিউক্লিয়াসে সবটুকু ভর থাকে, যেখানে প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে প্রোটন আর নিউট্রনের মোট ভরকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে, যেটা আমরা জেনে এসেছি। এবার দেখো হিলিয়ামের ক্ষেত্রে এখানে হচ্ছে 2 হচ্ছে পারমাণবিক সংখ্যা আর 4 হচ্ছে পারমাণবিক ভর। তাহলে হিলিয়ামে দেখো 2টা প্রোটন আছে আর 2টা নিউট্রন আছে। অর্থাৎ নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন থাকে, এখানে 2টা প্রোটন আর 2টা নিউট্রন আছে। তাহলে 2 গুণন, এই যে দেখো আমরা প্রথম দিনেই যে ক্লাসটা করেছিলাম যে ইলেকট্রনের প্রকৃত ভর, প্রোটনের প্রকৃত ভর, নিউট্রনের প্রকৃত ভর, এগুলো একটা চার্ট দেখে এসেছিলাম। সেই চার্ট থেকে এই মানগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে। তখন দেখো এখানে প্রোটনের প্রকৃত ভর ছিল 1.0075 আর নিউট্রনের প্রকৃত ভর ছিল 1.0089। তাহলে বিষয়টা খেয়াল করো। তাহলে 2 প্রোটন তার মানে 2 গুণন 1.0075 প্লাস হচ্ছে 2 নিউট্রন মানে 2 গুণন 1.0089। এটাকে আমরা যদি গুণ করে যোগ করি তাহলে পাবো হচ্ছে 4.033 AMU, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। তাহলে যে কোনো মৌলের এখানে আমি হিলিয়াম বলেছি, যে কোনো মৌলের যদি এভাবে তোমরা দেওয়া থাকে, অথবা যদি শুধু বলা থাকে যে একটা মৌলের নাম দেওয়া থাকলো, আর তোমরা আমার বিশ্বাস তোমরা 30 পর্যন্ত সবাই মৌলের প্রকৃত পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যা সবারই মুখস্থ আছে অন্তত, তাহলে সেখান থেকে আমরা এটা বের করতে পারি। এবার এখানে একটা সমস্যা রয়েছে, দেখো এটা হচ্ছে আমার ক্যালকুলেটেড, মানে আমি যেটা হ্যাঁ বলো 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 বলো। মিস, এখানে পি আর এন এর সাথে 2 গুণ করা হয়েছে কেন? এটা ক্লিয়ার না আমি। না না, এই যে 2টা প্রোটন আর 2টা নিউট্রন, দেখো তোমরা প্রোটন নিউট্রন বের করতে পারো না? ইলেকট্রন প্রোটন নিউট্রন, দেখো ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করতে পারো না? যখন কোনো চার্জ দেওয়া না থাকে তখন প্রোটনও যা ইলেকট্রনও তা, তাই না? যদি মৌলের উপরে কোনো চার্জ না থাকে, তাহলে দেখো এখানে প্রোটনও 2টা আর নিউট্রন বের করবো কি করে? এই যে পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রনটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 2টা প্রোটন 2টা নিউট্রন না? বুঝতে পেরেছো কি? এখানে ধরো যে প্রশ্ন করেছে সেই আমাকে উত্তর দিবে। ধরো বোরন, হ্যাঁ, বোরনের কত পারমাণবিক সংখ্যা কত? মিস, বোরনের পারমাণবিক সংখ্যা হলো 4, 5। বোরন 5, হ্যাঁ। আর পারমাণবিক ভর? বোরনের পারমাণবিক ভরটা 12। এই তো তোমরা সব গুলিয়ে ফেলেছো। এরকম করলে হবে? মিস 10 10ও না, 11। মিস 11। হ্যাঁ 11। তাহলে নিউটন কত বলো দেখি? বোরনের নিউটন কয়টা? ম্যাম 6। হ্যাঁ, এটা বলতে এত ভয় পাচ্ছ কেন? তাহলে এখানে কি হবে? কয়টা প্রোটন আর কয়টা নিউট্রন হবে? তখন ওইটার ক্ষেত্রে, বোরনের ক্ষেত্রে 5টা প্রোটন হবে আর 6টা নিউট্রন হবে। তখন তুমি 5 প্রোটন আর 6 নিউট্রন লিখবে। তখন এটা 5 দিয়ে গুণ করবে, এটাকে 6 দিয়ে গুণ করবে। এখানে 2টা প্রোটন 2টা নিউট্রন, তাই 2 দিয়ে গুণ করা হয়েছে। বুঝতে পেরেছো? মিস, বুঝতে পারছি। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? মিস এখানে কি ওই যে 5 প্রোটন আর 6 নিউট্রন লেখার পরে প্রোটন এবং নিউটনের যে আলাদা মান থাকে ওটা বসাই দিতে পরে যোগ গুণ করে দিব না? হ্যাঁ, যোগ গুণ করে দিবে, কিছুই করতে হবে না। এই মানটা তো সেম থাকবে, প্রোটন আর নিউট্রনের মানটা তো আর ভেরিয়েশন হবে না, ওইটা সেম থাকবে। শুধু কয়টা প্রোটন আর কয়টা নিউট্রন এটা এখানে গুণ করে যোগ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে মানটা আমরা এটা এখানে ক্যালকুলেট করলাম, আর বিজ্ঞানীরাও বিভিন্ন ভাবে যে পরীক্ষার মানগুলো ক্যালকুলেট করছে, সেইটার ক্ষেত্রে দেখো হিলিয়ামের প্রকৃত আপেক্ষিক পারমাণবিক ভর অ্যাকচুয়ালি 4.003 না, যেটাকে আমরা 4 ধরি। এটা আমরা এই যে এখানে 4 লিখেছি না পারমাণবিক ভর, কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে অ্যাকচুয়ালি যেটা বের করেছে সেটা হচ্ছে 4.003। ভালো করে খেয়াল করো, আমরা যেটা ক্যালকুলেট করলাম। এখনো কে অ্যাডমিট হতে চায়? 10 মিনিট আগে ইকরা। আচ্ছা, দেখো তাহলে
প্রকৃত আপেক্ষিক পারমাণবিক ভর যেটা ক্যালকুলেট করে দেওয়া আছে সেটা হচ্ছে 4.003 আর বের করলাম আমরা হচ্ছে 4.033। তাহলে ভরের পার্থক্য কতটুকু হলো দেখো, 4.033 বিয়োগ 4.003, তাহলে 0.003, যাকে আমরা ভর ত্রুটি বলি। তাহলে দেখো আমরা যেটা ক্যালকুলেট করলাম আর যেটা ক্যালকুলেট করে যে মানটা দেয়া রয়েছে সেখান থেকে কিছুটা ভরের পার্থক্য হলো, যাকে আমরা ভর ত্রুটি বলি। ভরের এই পার্থক্যটুকু শক্তিতে রূপান্তরিত হয়, যেটা সূত্র হচ্ছে আইনস্টাইনের সূত্র E=mc², যেখানে E হচ্ছে শক্তি, m হচ্ছে ভর আর c হচ্ছে আলোর বেগ। এই শক্তির সাহায্যে মূল কণিকাগুলো যুক্ত হয়ে নিউক্লিয়াস গঠন করে, যাকে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? তাহলে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বের করতে পারবো। প্রথমে পারমাণবিক ভর বের করব, তারপরে ওইটার প্রকৃত আপেক্ষিক পারমাণবিক ভর যদি মান দেওয়া থাকে সেখান থেকে বিয়োগ করে আমরা ভর ত্রুটিটা বের করব। আর এই যে ভরের পার্থক্য হচ্ছে, এটা যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি তখন মূল কণিকাগুলো যুক্ত হয়ে কি করবে, নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন আর নিউট্রন, তাহলে ওগুলো মিলে যে শক্তিটা ক্রিয়া হয় সেটাকে আমরা নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে থাকি। কে একজন মিউট করনি? হ্যাঁ বলো ম্যাম, বলো বলো। এখানে আমাদের যে মানটা আসছে 4.033 আর বিজ্ঞানীদের মানটা আসছে 4.003, তার মানে কি আমরা আমাদের কোন একটা মান ভুল করছি? না না, আমরা ভুল করিনি তো। এটা তো আমরা ভুল করিনি। ওই যে বললাম আইসোটোপ আছে না, আইসোটোপের ক্ষেত্রে তখন ওই ক্যালকুলেটেড মানগুলোর থেকে আমাদের এই মানগুলো একটু ভেরিয়েশন হবে, এজন্যই তো ওইটাকে ভর ত্রুটি বলে। আর ভর ত্রুটি আমরা ওখান থেকে ক্যালকুলেট করে শক্তিটা বের করতে পারি, আর সেই শক্তিটাই হচ্ছে নিউক্লিয়াসের শক্তি, যেটাকে আমরা নিউক্লিয়ার শক্তি বলে থাকি। এটা কোনো কিছু আমরা ভুল করিনি, এটাই হচ্ছে ভর ত্রুটি। হ্যাঁ, যে আমরা যেটা বের করবো সেটার সাথে পরীক্ষিত মানের একটু হলেও পার্থক্য হবে, কারণ পরীক্ষা যখন করেছো তখন তো অনেক কিছু ক্যালকুলেট করে অনেক জিনিস রিয়ারেঞ্জ করে তারপরে করেছে, আর আমরা যেটা করবো সেটা সরাসরি ক্যালকুলেটারে করছি, যার কারণে একটু পার্থক্য হবে। ওকে, আচ্ছা এবার দেখো একটা অঙ্ক। গলিত সোডিয়াম সালফাইড থেকে তড়িৎ বিশ্লেষণ করে অ্যানোডে একটি সালফার পরমাণু বিমুক্ত করতে কি পরিমাণ তড়িৎ চার্জ প্রয়োজন হয়? তাহলে কি পরিমাণ তড়িৎ চার্জ প্রয়োজন হয় এটা আমাকে বের করতে হবে। এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করে দেওয়া রয়েছে, গলিত সোডিয়াম সালফাইড। গলিত না হলে এটা কিন্তু কঠিন পদার্থ হয়ে যেত, আর সেক্ষেত্রে কিন্তু আমরা বের করতে পারতাম না। যেহেতু এখানে গলিত বলেই দেওয়া রয়েছে তাই আমরা এটা সহজেই বুঝতে পারছি যে গলিত করলে এটা কি হয়, দুইটা আয়ন হয়, একটা সোডিয়াম প্লাস আয়ন যেটাকে আমরা ক্যাটায়ন বলি, আর একটা হচ্ছে সালফার 2- যেটাকে আমরা অ্যানায়ন বলি। এইবার এই যে অ্যানায়নটা তৈরি হচ্ছে, অ্যানোডে বিক্রিয়াটা কি হবে? যেহেতু দেখো এখানে S2-, তার মানে কি এখানে দুইটা ইলেকট্রন সালফারের বেশি রয়েছে। মিস, আমার একটা কোশ্চেন ছিল। বলো মিস, এখানে গলিত না হলে আয়ন কয়টা হইতো? গলিত না হলে তো আয়ন করতেই পারতে না, তখন তো এটা কঠিন পদার্থ হয়ে যেত। ও আচ্ছা, বুঝছো, আয়নিত হতে গেলে আমাকে গলিত করতে হবে, এই জন্য তড়িৎ বিশ্লেষণ করতে গেলে অবশ্যই গলিত বা বিগলিত হতে হবে, একটা কথা উল্লেখ ছিল না তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, সেই কথাটা এখানে। হ্যাঁ, তাহলে অ্যানোডে কি হবে, এখানে যেহেতু সালফারের দুইটা ইলেকট্রন বেশি রয়েছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, যেহেতু সালফার পরমাণু বিমুক্ত করতে বলেছে তাই সালফার পরমাণুতে পরিণত করতে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে। আর আমরা জানি যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলি। তাহলে এই বিক্রিয়া অনুসারে দেখো 1 মোল পরমাণু সালফার উৎপাদনে বিমুক্ত হয় 2 মোল ইলেকট্রন, যেখানে দেখো এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে 6.023 গুণন 10⁻23 টি সালফার পরমাণু উৎপাদনে তড়িৎ চার্জ হবে 2.0 ফ্যারাড। আর ফ্যারাড থেকে কুলমে যেতে গেলে আমরা দেখে এসেছি যে 96500 দিয়ে গুণ করলে আমরা সেটা কুলম করতে পারি। আচ্ছা, আনিশা আছো? আনিশা? জি ম্যাম, শুনতেছি। হ্যাঁ, তুমি হচ্ছে আমাকে পিক তুলে দিও, হ্যাঁ, যে যারা এসেছে আজকে প্রেজেন্ট আছে। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর ক্লাস হয়তো যে কোনো সময় কেটে যাবে, 40 মিনিট প্রায় হয়ে আসছে, কেটে গেলে মনে করবা ক্লাস শেষ। হ্যাঁ, আজকের মতো ঠিক আছে।
তাহলে দেখো যে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 টি সালফার পরমাণু উৎপাদনে তড়িৎ চার্জ হলো এত ফেরাট, আর ফেরাট থেকে কুলম্বে গেলে আমার 96500 দিয়ে গুণ করলে সেটা কুলম্ব হলো। তাহলে একটি সালফার পরমাণু উৎপাদনে তড়িৎ চার্জ কতটুকু হবে, এই যে আমার এটা দিয়ে ভাগ করলে এই মানটা ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এই হলো যদি কোনো গলিত পদার্থ এরকম দেওয়া থাকে যে যেখানে তড়িৎ বিশ্লেষণ করে অ্যানোডে বা ক্যাথোডে যেটাই বের করতে বলো তোমরা এইভাবে বের করবে। লাস্ট ওয়ান একটা অঙ্ক দেখো, সালফার 16 আর 32 এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32.065 হলে এর ভর ত্রুটি হিসাব করো। এই যে আগেরটাতে যেটা প্রবলেম অনেকে ফেস করেছে, এটাতে আশা করি দেখলে আর প্রবলেমটা ফেস করবে না। দেখো এখানে সালফারের হচ্ছে প্রোটন হচ্ছে 16 আর নিউট্রন বের করতে হবে 32 থেকে 16 বাদ দিলে আবার 16ই হয়। তাহলে হিসাবকৃত পারমাণবিক ভর বের করতে হলে 16 প্রোটন আর হচ্ছে 16 নিউট্রন। তাহলে এই যে দেখো 16 কে এটা দিয়ে গুণ করেছি, আবার এটাকেও 16 দিয়ে এটাকে গুণ করেছি, করলে এটা হলো। আর দেওয়া আছে দেখো এই যে আপেক্ষিক পারমাণবিক ভরটা দেয়া রয়েছে, সেই দেয়া মানটা এখানে যখন লিখেছি দেখো তখন বিয়োগ করে দেখো এতটুকু পরিমাণ ত্রুটি হয়েছে। এই ভর ত্রুটিটুকুই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, তার থিওরি অফ রিলেটিভিটি, যে E=mc², যেখানে E হচ্ছে এনার্জি, এম হচ্ছে মাস আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। এই শক্তিকে নিউক্লিয়ার বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বলে। এখানে বুঝতে পেরেছো সবাই? কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো। মিস এখানে সি দিয়ে কি কুলম্ব বলা হয় না? হ্যাঁ, সি দিয়ে কুলম্ব বলা হয়। এখানে আর কোনো কোশ্চেন কারণ নেই, তাই না? নো মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। তোমাদের যে এইচডব্লিউ দিয়েছি ওইটা তোমরা খাতায় করে রাখবে। আগামী ক্লাসে যখন আমরা ক্লাস শুরু করব তখন তোমাদেরকে যাকে আমি বলবো সে আমাকে সেই ইয়েটি বলবে যে অ্যান্সারটা কত এসেছে, সবাই করবে, ঠিক আছে? আর যে কয়টা লেসন, যে কয়টা ক্লাস হলো, আজকে দিয়ে 4টা ক্লাস হলো, 4টা ক্লাসে আমি যা যা পড়েছি তোমরা সবাই রিভাইজ করে রাখবে। আমি যে কোনো সময় তোমাদের একটা এক্সাম নিতে পারি, হয়তো 2-1 দিন সময় দেব তোমাদেরকে, একটা মৌখিক পরীক্ষা তোমাদের নিতে পারি যে আসলে কতটুকু তোমাদের মেমোরিতে থাকলো পড়াটা, ঠিক আছে? জি মিস। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম।